হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকের স্কুল 8 অর্থাৎ রয়েছে তোমাদের সুনীতি একাডেমি। এই স্কুলের টেস্টের যে প্রশ্নপত্র ছিল তার অঙ্কের 1 নম্বর ও 2 নম্বর প্রশ্নের সঠিক ও ডিটেলস সমাধান নিয়ে আশা করি তোমরা সবাই ভালো রয়েছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আর যারা নতুন ভিউয়ার্স রয়েছো আমার এই চ্যানেলে, অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর পুরনো স্টুডেন্ট তোমরা তোমাদের চেনা পরিচিত বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওগুলি শেয়ার করো। তা দেখে নেওয়া যাক আজকের যে পর্ব রয়েছে আমাদের, এই পর্বে অঙ্কগুলো কেমন এবং তার সঠিক সমাধান। তা প্রথমে আমি যাব একের দাগের অঙ্কগুলোতে। একের দাগের যে প্রথম অঙ্কটা রয়েছে, একের অঙ্কে 4টে সমীকরণ তোমাদের দেওয়া আছে। আগে লিখবো আমি এক এক করে। প্রথম হচ্ছে এতে রয়েছে এক্স প্লাস এক্স টু দ্য পাওয়ার -1 ইকুয়াল টু 5। দ্বিতীয় রয়েছে বিতে এক্স কিউব প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু এক্স বাই 5, যেখানে বলা আছে এক্স নট ইকুয়াল টু 0। সিতে রয়েছে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 5x, এখানেও বলা আছে এক্স নট ইকুয়াল টু 0। আর অপশান ডিতে রয়েছে x স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার -2 ইকুয়াল টু 5। তাহলে এই যে 4টে সমীকরণ তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এর মধ্যে কোনটা দ্বিঘাত নয়? প্রথমে বলি যে অপশান এতে যেটা রয়েছে, এটাকে যদি একটু ভেঙে লিখি কি আসবে বেটা? এক্স প্লাস এক্স টু দ্য পাওয়ার -1 বলতে আমরা কি জানি? 1/x ইকুয়াল টু 5। এটা যদি আমরা লসাগু করি, এক্স আসবে, এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5। ব্যাস এইটুকু রাখলেই আমরা বুঝতে পেরে যাবো যে এটা দ্বিঘাত সমীকরণ। দেখো চলে আসবে 5x, এক্সের পাওয়ারটা সর্বোচ্চ 2, তার মানে এটা দ্বিঘাত হয়ে যাচ্ছে। অপশান বিতে যেটা রয়েছে এক্স কিউব প্লাস এক্স বাই এক্স সমান এক্স বাই 5, এবার পাশে বলা আছে এক্স নট ইকুয়াল টু 0, তার মানে এক্সটা 0 হবে না। তাহলে এখান থেকে আমরা একটা এক্স কমন নিলে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স সমান এক্স বাই 5। একটা এক্স তো ক্যান্সেল হবে না, এক্স নট ইকুয়াল টু 0 বলেছে। তার মানে এক্ষেত্রেও দেখো ঘাতটা সর্বোচ্চ 2 থাকছে, অর্থাৎ এটাও দ্বিঘাত সমীকরণ। অপশান সিতে দেখো যদি এইভাবে লিখি এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3, ডান দিকে রয়েছে কি 2x স্কোয়ার প্লাস 5x, একটা এক্স আমরা কমন নিতে পারি, নিলে কী আসবে দেখো 2x প্লাস 5। তাহলে এক্স তো ক্যান্সেল হয়ে গেল, এখানেও সর্বোচ্চ ঘাতটা দেখো 2, অর্থাৎ এক্স স্কোয়ার থাকছে, এটাও দ্বিঘাত। কিন্তু যে ডি নম্বর অপশানে যেটা রয়েছে দেখো 2x স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার -2 সমান 5, তাহলে 2x স্কোয়ার এটা থেকে আমরা কী পাবো? 1/x স্কোয়ার ইকুয়াল টু 5। এটা যদি আমরা যোগ করি এক্স স্কোয়ার লসাগু, 2x স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে 2x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 চলে আসছে। তবে এটা দেখো আর বেশি ক্যালকুলেশন করে লাভ নেই, কেন এখানে আমি এক্সের পাওয়ারটা পেয়ে গেছি হাইয়েস্ট 4, এটা কিন্তু চতুর্থ ঘাত, অর্থাৎ এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে দেখো 4টে যে অপশান ছিল তার মধ্যে অপশান এ বি সি তিনটেই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আমাদের জানতে চেয়েছে যে কোনটি দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা অপশান ডি, এটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যে এটা দ্বিঘাত সমীকরণ নয়। এবার আমরা 2-এর অঙ্কটা দেখব। 2-এর অঙ্কে কী বলেছে? একটি সুদ কষা অঙ্কে মোট সুদ ও সময় অপরিবর্তিত থাকলে সুদের হার যদি কমে তাহলে আসলটা কী হবে, বাড়বে না কমবে? প্রথমে আমি বলে দিই এই টাইপের অঙ্কগুলো প্রথমে সূত্রটা আগে লিখবে যে আই সমান PTR/100, এটা সবার জানা। কি কি বলেছে দেখো, মোট সুদ ও সময় অপরিবর্তিত, অর্থাৎ আই হচ্ছে মোট সুদ আর সময় বলতে টি, এই দুইটা হচ্ছে অপরিবর্তিত। তাহলে সুদের হারটা যদি কমে যায়, দেখো পি এবং আর এটা কি সম্পর্কে আছে? গুণ সম্পর্কে। গুণ সম্পর্কে থাকলে আমরা কি জানি? ব্যস্ত সম্পর্কে হয়। ভেদের ক্ষেত্রে তোমরা অলরেডি জানো যে দুটো সংখ্যা গুণফল যদি ধ্রুবক হয় তাহলে দুটো রাশি কি সম্পর্কে থাকবে? ব্যস্তভেদ। আর ভাগফল যদি হয় সেক্ষেত্রে সরলভেদ। তা দেখবো যে পি এবং আর এটা কি সম্পর্কে আছে? গুণ সম্পর্কে, অর্থাৎ এদের মধ্যে হবে ব্যস্ত সম্পর্ক। পি বাড়লে আর কমবে, পি কমলে আর বাড়বে। এক্ষেত্রে কি বলা আছে যে সুদের হারটা কমলে, সুদের হার যদি কমে বলতে আর যদি কমে যায় তাহলে পি কিন্তু এটা অটোমেটিক কী হবে? বাড়বে। তাহলে কোন অপশানটা চলে আসছে? অপশান এ হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর, যেখানে আর অর্থাৎ সুদের হারটা কমলে আসলের পরিমাণটা বাড়বে। এরপর 3-এর অঙ্কে যাব। 3-এর অঙ্কে কী বলেছে? পঞ্চভুজাকৃতি
একটি ফাঁপা প্রিজমের সমগ্র তল রং করতে হলে কয়টি তলে রং করতে হবে? দেখো একটি পঞ্চভুজাকৃতি ফাঁপা প্রিজম, তার তল বলতে 7টা তল থাকে, সুতরাং আমাদের কয়টা তলে রং করতে হবে? 7টি তলে রং করতে হবে। পঞ্চভুজ বলেছে 5টা বাহু, তল সংখ্যা দুটো বেশি হবে, 5 + 2 বলতে 7টা। তাহলে সঠিক উত্তর চলে আসছে বেটা অপশান ডি। অপশান ডি হয়ে যাচ্ছে 7টি। এবার 4 প্রশ্নে যাব। 4 প্রশ্নে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও এসি যা দুটি পরস্পর লম্ব, এবি সমান 4 সেন্টিমিটার, এসি সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? এই টাইপের অঙ্ক বা এই একই অঙ্ক আগে করানো হয়েছে, তবুও আমি রিপিট করছি যারা নতুন ভিউয়ার্স রয়েছে। দেখো একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এর বলেছে দুটি জ্যা এবি আর এসি, এটা কমন পয়েন্ট, তাহলে এ থেকে একটা এবি হবে আর একটা হয়ে যাচ্ছে এসি, দুটি পরস্পর লম্ব অর্থাৎ এ কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তা ব্যাসার্ধ কোনটা হবে তার আগে আমরা বিসিটা যোগ করছি। এখানে ছবিতে দেখেই মনে হচ্ছে যে ও দিয়ে যাচ্ছে, তাহলে বিসি হচ্ছে ব্যাস, এটা আপনি ধরে নিচ্ছেন স্যার, কিন্তু নয়, তার লজিকটা আমি দেবো যে এই ও পয়েন্ট দিয়ে যাবে। দেখো প্রথমে এ কোণটা কী হচ্ছে 90 ডিগ্রি, এটা তো বৃত্তস্থ কোণ, যেহেতু বৃত্তের উপরে এ পয়েন্টটা রয়েছে। আবার বৃত্তস্থ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, আমাদের উপপাদ্যে রয়েছে অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ যদি বৃত্তস্থ কোণ সমকোণ হয় তাহলে কি হবে? সেই কোণটা হচ্ছে অর্ধ বৃত্তস্থ, অর্থাৎ অর্ধেক বৃত্তের উপর রয়েছে, তার মানে বিসিটা অবশ্যই কিন্তু ব্যাস হবে। এবার বলা আছে কি এবি হচ্ছে 4 সেন্টিমিটার আর এসি হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এটা দেখো সমকোণী ত্রিভুজ, এটা আমরা পেয়ে যাচ্ছি অতিভুজ, যেটা বৃত্তের ব্যাস। অতিভুজ সমান কি হয়? √ভাগ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান আসছে √, 3 3 9, 4 4 16, √25 সমান কত? 5। তাহলে বিসি পেয়ে যাচ্ছি, অতিভুজ বলতে বিসি, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। চেয়েছে কি বেটা? চেয়েছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 5/2 অর্থাৎ 2.5 সেন্টিমিটার। তাহলে অপশান চলে আসছে, দেখো অপশান সি। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর বেটা, অপশান সিতে, হ্যাঁ অপশান সিতে রয়েছে। এবার আমরা একের দাগে 5 অঙ্কটা দেখে নেব। তা 5 অঙ্কে কি রয়েছে? Q5P আর আছে Q4 আর 2, এই সংখ্যাগুলির গড় বলেছে 5, তাহলে নিচে কোন সম্পর্কটি সঠিক হবে? তাই এদের গড় দেওয়া আছে কত? গড় হচ্ছে 5, তার মানে সমষ্টি কি হবে? সমষ্টি হচ্ছে, আচ্ছা গড়টা আগে আমি লিখি, গড় থেকে সমষ্টিতে যাব। গড় আমরা কি জানি? যে সংখ্যাগুলির যোগফল বাই কতগুলো সংখ্যা আছে। দেখো Q+5 + P + Q + 4 + 2 কতগুলি সংখ্যা রয়েছে? 1 2 3 4 5 6, 6 বা সমান হচ্ছে 5, যেহেতু গড়টা বলা আছে 5। ওপরে কি পাচ্ছি দেখো বেটা, P একটা আর Q হচ্ছে এখানে একটা, দুটো, আর সংখ্যাগুলো থেকে কি আসছে? 5 আর 4 যোগ করলে 9 2 11 আর 6 5 30, তার মানে আমরা পেয়ে যাচ্ছি বেটা P + 2Q সমান +11টা ওপরে গেলে -11, 30 থেকে 11 গেলে 19। তাহলে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর চলে আসছে, দেখো P + 2Q = 19, অপশান সিতে রয়েছে। ঠিক আছে, এবার 6 প্রশ্নে যাব। 6 প্রশ্নে ত্রিকোণমিতি থেকে রয়েছে 2x = sec a, আর কি আছে 2/x = tan a। যেটা জানতে চেয়েছে যে 2 × x² - 1/x², এর মানটা কত? তা প্রথমে আমরা, যেহেতু ওখানে এ নেই, এটাকে আমরা কিভাবে দেখি যে অমিট করব, অর্থাৎ এ বর্জন করব। কিভাবে? sec² θ - tan² θ সমান আমরা জানি 1, সেটা ইউজ করব। কি করছি? এর বাম দিকে স্কোয়ার করলে 2x এর হোল স্কোয়ার, আর এর বাম দিকে স্কোয়ার করলে 2/x এর হোল স্কোয়ার, বিয়োগ করলাম। ডান দিকেও সেম হবে, sec² a - tan²a। তাহলে পেয়ে যাচ্ছি এটা 4x² - 4/x², আর এদিকে সূত্র থেকে পেয়ে যাব 1। আর যেহেতু 2 রয়েছে, আমরা প্রথমে কাজ করি 4টা কমন নিয়ে নিই, তাহলে x² - 1/x² সমান 1। আমাদের রাখতে হবে 2, তাহলে আর একটা 2 আমরা ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে 2 যদি রেখে দিই,
এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, 2 2 4, একটা 2 ছিল, ওপারে গেলে সেটা হয়ে যাচ্ছে 1/2। তাহলে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এবার আমরা 2-এর দাগের শূন্যস্থান পূরণের অঙ্কগুলোতে যাব। প্রথমে 2-এর দাগে যে 1-এর অঙ্ক রয়েছে এটা ত্রিকোণমিতি দিয়ে, 1-এর দাগের অঙ্ক শেষ করলাম ত্রিকোণমিতিতে, আর 2-এর দাগের অঙ্কটাও শুরু ত্রিকোণমিতি দিয়ে। দেখা যাক কী রয়েছে, সাইন 12 ডিগ্রি, সাইন 12 ডিগ্রি, দেখে নিই একটু, সাইন 12 ডিগ্রি ইন্টু কস, আচ্ছা গুণ চিহ্নগুলোকে পুরো এক্সের মতো লাগছে, ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি, আর রয়েছে কোসেক 72 ডিগ্রি, কোসেক 72 ডিগ্রি। দেখো সাইন 12কে রেখে দিলাম আর কস 18কে রেখে দিলাম, সেক 78, আমরা যদি কসে নিয়ে যাই কী হবে, 1/cos 78, কোসেক থেকে আমরা পাবো 1/sin, কেন আমরা জানি সেকের উল্টো কস আর কোসেকের উল্টো সাইন। এবার দেখো সাইন 12 ডিগ্রি ওপরে থাকলো, কস 18 ডিগ্রি ওপরে থাকলো, এই যে কস 78 এটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, আর সাইন 72কে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। 90 থেকে 18 গেলে 72, আর এখানে 90 থেকে 12 গেলে 78। তাহলে কি চলে আসছে, সাইন 12 ডিগ্রি কস 18 ডিগ্রি বাই কস 90 মাইনাস 12 মানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ সাইন থিটা, তাহলে চলে আসছে সাইন 12 ডিগ্রি, আর এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি জানি আমরা, কস থিটা অর্থাৎ কস 18 ডিগ্রি। তো উপর নিচে এটা কেটে গেলে পড়ে থাকবে 1। এবার আমরা 2-এর দাগের অঙ্কেতে যাব। 2-এর অঙ্কে কি বলেছে, একটি স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের ড্যাশ অবস্থিত। তা কী হবে, যে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র সর্বদা ত্রিভুজের বাইরে অবস্থান করে। উত্তরটা কি, বাইরে। এটা প্রসঙ্গে আগে বলা আছে, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ও ত্রিভুজের মধ্যবিন্দু, আর সূক্ষ্মকোণী ত্রিভুজ হলে তার পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে অবস্থান করবে। ঠিক আছে, এবার আমরা 3-এর অঙ্কে যাব। 3-এর অঙ্কে কি বলেছে, একটি পঞ্চভুজের ড্যাশটি কর্ণ আছে। পঞ্চভুজ অর্থাৎ বাহুর সংখ্যা কত, n = 5, তাই তো। কর্ণের সংখ্যা আমরা কি জানি, কর্ণের সংখ্যা হচ্ছে n × n - 3/2। এটা তোমাদের ক্লাস 7-এ ছিল এই সূত্রটা, সেটাকে একবার রিমেম্বার করো। n এর মান 5 পেয়েছি, তাহলে 5 × 5 - 3/2, 5 থেকে 3 গেলে 2, আর নিচে একটা 2 ক্যান্সেল হবে, পড়ে থাকবে 5। তাহলে পঞ্চভুজে কটি কর্ণ রয়েছে বেটা, 5টি কর্ণ রয়েছে। এবার আমরা 2-এর দাগের 4 অঙ্কটা দেখে নেব। কি রয়েছে দেখো, যে a:2 = b:5 = c:8 দেওয়া আছে, a এর 50%, b এর 20% সমান c এর কত পার্সেন্ট। এটা খুব শর্টকাটে করছি। দেখো প্রথমে যে সম্পর্কটা দেওয়া আছে তাকে ভেঙে নিচ্ছি। কি রয়েছে, যে a:2 সমান আমরা কি জানি a/2, এটা পাবো b/5 c/8। এবার দেখো এর 50% বলা আছে, তার মানে 2 আছে, তুমি 100কে 2 দিয়ে ভাগ করো 50 পাবে। একই রকম দেখো 100কে 5 দিয়ে ভাগ করলে 20 পাবে, তার মানে সি এর কত পার্সেন্ট হবে এখানে বেটা, 100/8, অর্থাৎ সি এর চলে আসছে 4 2 8 4 25 100, 25/2 বলতে 12.5%। ঠিক আছে, এবার 5-এর অঙ্কে যাব। 5-এর অঙ্কে কি বলেছে, একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে 6x² + 7x + p = 0। এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় একটি অপরটি অনন্যক হলে p এর মান কত। তা একটি বীজ যদি আমি আলফা ধরি, অপর বীজটা অবশ্যই 1/α হবে। এবার অনন্যক বলেছে না, আলফা হলে অপরটা 1/α। বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি, c/a। সিটা কি করে পাবো, এটাকে কম্পেয়ার করতে হয় ax² + bx + c = 0, অর্থাৎ দ্বিঘাত সমীকরণে যে আদর্শ রূপ রয়েছে। তাহলে বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি, c/a। c/a এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, c/a বলতে সির জায়গায় আছে p/a বলতে হচ্ছে 6, সেটা সমান কি হচ্ছে আলফা × 1/α। কাটাকুটি করলে কি হবে, আলফা আলফা কাটাকুটি করলে 1 চলে আসছে বেটা, আর এদিকে p/6, তাহলে পেয়ে যাচ্ছি p = 6 × 6। তাহলে 5-এর প্রশ্নের শূন্যস্থান পূরণের যে অঙ্কটা ছিল
পি এর মান কত হয়ে যাচ্ছে বেটা, পি এর মান 6। এবার 6 অঙ্কে যাব। 6 অঙ্কে কি রয়েছে, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান, মানে সব থেকে কম মান। তা প্রথমে দেখো সূত্রের সাহায্যে যতটা আমাদের গুছিয়ে নেওয়া যায় সেটা করব। কিভাবে, দেখো দুটো সাইন স্কয়ার থিটা আছে, এখানে 3টে cos স্কয়ার থিটা, তো আমরা দুটো cos স্কয়ার থিটা নিয়ে নিচ্ছি। তাহলে বেটা পড়ে থাকছে আর একটা cos স্কয়ার থিটা। 2 যদি আমরা কমন নিয়ে নিই এই দুটো জায়গা থেকে, তাহলে কি পড়ে থাকবে, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর এদিকে থাকছে cos স্কয়ার থিটা। এবার আমরা সূত্রের সাহায্যে জানি যে সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা যোগ করলে 1 হয়, তো 2 × 1 বলে 2, আর এদিকে পড়ে থাকছে cos স্কয়ার থিটা। এবার দেখো 2কে আমরা চেঞ্জ করতে পারবো না, থিটা যেহেতু চেঞ্জ হয় তাহলে cos স্কয়ার থিটা মানটা চেঞ্জ করতে পারবো। এবার cos স্কয়ার থিটা মান শুরু হয় কোথা থেকে, দেখো cos থিটা রেঞ্জ হচ্ছে -1 এর সমান বা -1 এর থেকে বড়, আর এটা হচ্ছে 1 এর সমান বা 1 এর থেকে ছোট। যদি আমি স্কোয়ার করে দিই তখন কিন্তু cos স্কয়ার থিটা তো আর নেগেটিভ ভ্যালু আসবে না, 0 থেকে বড় বা সমান আর 1 এর থেকে ছোট বা সমান। তার মানে সর্বনিম্ন মানটা আসছে দেখো 0, এখানে 0 পুট করি, 2 + 0 = 2, তাহলে আমরা পেয়ে যাচ্ছি সর্বনিম্ন মান কত, 2। এবার আমরা 3-এর দাগে যে সত্য মিথ্যা অঙ্ক থাকে সেগুলো দেখে নেব। প্রথমে দেখো 3-এর দাগের 1-এর অঙ্কে কি বলেছে, ভালো করে স্টেটমেন্টটা মন দিয়ে শোনো। আয়ত ঘনকের দুটি তল যেখানে মিলিত হয় তাকে প্রান্তিকী বলে। তা আমরা তো জানি যে আয়ত ঘনক বা সমকোণী চৌপলের দুটি তল যেখানে মিলিত হয় তাকে ধার বা প্রান্তিকী বলে। তার মানে 1 নম্বর যে স্টেটমেন্টটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে সত্য। 2 নম্বর যে অঙ্কটা রয়েছে একটু লিখে নিই, স্কোর আর আছে শিক্ষার্থীর সংখ্যা, স্কোর আর শিক্ষার্থীর সংখ্যা। স্কোরগুলো আগে লিখবো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। শিক্ষার্থী রয়েছে 2 5 2 3, আর রয়েছে 9 2। এখানে সংখ্যাগুরু মানটা দেওয়া আছে 2। দেখো শিক্ষার্থীর সংখ্যা কোথায় বেশি বলো তো, এই যে 9। তাহলে 5 স্কোর করেছে, দেখো স্কোরটা 5, কতজন, 9 জন, সব থেকে বেশি জন। তাহলে এই যে তথ্যটা রয়েছে তার সংখ্যাগুরু মান হবে স্কোর 5, কিন্তু এখানে রয়েছে কত, স্কোর 5টা হওয়ার কথা কিন্তু এখানে রয়েছে 2, তার মানে এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে মিথ্যা। 3-এর অঙ্কে যাব। 3-এর অঙ্কে বলেছে 1 ডিগ্রি ও 1 রেডিয়ানের মধ্যে সম্পর্ক হলো 1 ডিগ্রি গ্রেটার দেন 1 রেডিয়ান। এটা সত্য না মিথ্যা দেখতে হবে। কি বলেছে, 1 ডিগ্রি সেটা 1 রেডিয়ানের থেকে বড়, এই স্টেটমেন্টটা দেওয়া আছে। তা প্রথমে একটু ক্যালকুলেশনটা দেখিয়ে দিই। আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে বেটা 1 ডিগ্রি সমান চলে আসছে পাই বাই 180 রেডিয়ান। পাই সমান কি জানি, 22/7, তাহলে 22/7 আর নিচে 180, এত রেডিয়ান। এবার বলো তো 22 বড় হবে না 7 × 180 বড় হবে? অবশ্যই এই ভগ্নাংশে লবের থেকে হরটা বড়, আর হর বড় হলে তাকে আমরা কি বলি, প্রকৃত ভগ্নাংশ, এবং তার মানটা 1-এর চেয়ে কম হয়। তার মানে এটা ছোট হয়ে যাচ্ছে 1 রেডিয়ানের তুলনায়। তাহলে শুরু করছিলাম আমরা 1 ডিগ্রি, শেষ করলাম 1 রেডিয়ানে, শেষমেশ সম্পর্কটা কি আসছে, 1 ডিগ্রি ছোট 1 রেডিয়ানের থেকে। কিন্তু এখানে দেওয়া আছে স্টেটমেন্টটা উল্টো, 1 ডিগ্রি বড় 1 রেডিয়ানের তুলনায়, সুতরাং এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে মিথ্যা। 4-এর প্রশ্নে ফিরব। 4-এর প্রশ্নে রয়েছে x প্রপোর্শনাল y হলে এটা কি ইমপ্লাই করে যে x⁴ প্রপোর্শনাল y⁴। তা এইরকম অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আগে দেখব যে দুটোর ক্ষেত্রে পাওয়ারটা সেম আসছে কিনা। দেখো এক্স আর ওয়াই দুটো পাওয়ার ছিল 1 1 সেম। এখানে কি দেখছি, এক্সের মাথায় ও 100, ওয়াইয়ের মাথায় ও 100, তখন দুটো পাওয়ার তো সেম, এটা সম্ভব। তাহলে এই স্টেটমেন্টটা আমরা পেয়ে যাচ্ছি সত্য। এবার 5-এর প্রশ্নে আসব। দুটি বহুভুজ পরস্পর সদৃশ মানে পরস্পর সর্বসম। মানে কি বলেছে, দুটো বহুভুজ পরস্পর সদৃশ মানে দেখতে একই রকম হলে তারা কি সর্বসম হবে? দেখো আমি একটা ছোট বর্গক্ষেত্র নিচ্ছি,
আর একটা বড় বর্গক্ষেত্র নিচ্ছি, তা তুমি কি বলবে? এটাও বর্গাকার, এটাও বর্গাকার, মানে দেখতে একই রকম সদৃশ, কিন্তু এর এরিয়া বা ক্ষেত্রফল যতটা হবে নিশ্চিত এর ক্ষেত্রফল বেশি হবে, তাহলে কিন্তু সর্বসম হচ্ছে না। সদৃশ হলে সর্বসম হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু সর্বসম হলে উল্টো দিকটা সত্য, মানে সদৃশ অবশ্যই হবে। তাহলে এই স্টেটমেন্টে আমরা পেয়ে যাচ্ছি মিথ্যা। 6 প্রশ্নে কি বলেছে দেখো, 3 দাগে লাস্ট কোশ্চেন, n একটি স্বাভাবিক সংখ্যা হলে 25 হোল টু দা পাওয়ার n এর এককের অঙ্কটা বলেছে 5 হবে। তা দেখো তুমি 5 25 কেন, যদি কোনো একটা এককের অঙ্ক 5 থাকে সেই সংখ্যাটাকে তুমি যতবার খুশি গুণ করো এককের অঙ্ক কিন্তু 5 আসবে। কেন? আমরা 5কে যদি একবার গুণ করি 5, 2বার গুণ করলে 25, 3বার গুণ করলে 125, তাহলে বুঝতেই পারছো যে এককের ঘরে অঙ্ক কিন্তু সবসময় 5 থেকে যাচ্ছে। সুতরাং এই যে 25 টু দা পাওয়ার n এর এককের ঘরে অঙ্ক হবে কত? 5। তাহলে এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে সত্য। এবার আমরা 4 দাগে যে 2 নম্বরের প্রশ্নগুলো থাকে তার সমাধানে ফিরব। প্রথম যে অঙ্কটা রয়েছে 4 দাগের 1 অঙ্কে ত্রিকোণমিতি থেকে রয়েছে, বলেছে 2 sin 3 থিটা সমান 1। জানতে চেয়েছে sin 6 থিটার মান কত? sin 6 থিটা সমান কত? তা দেখো আগে আমি থিটার মানটা নির্ণয় করব। কি রয়েছে? sin 3 থিটা, 2টা গুণ আছে, তাহলে ওপারে পাবো 1/2, বা sin 3 থিটা সমান হাফ বলতে আমরা কি জানি? sin 30 ডিগ্রি। দুদিক থেকে sin sin উঠে গেলে 3 থিটা সমান 30 ডিগ্রি, তাহলে থিটা সমান 3 × 10 = 30 অর্থাৎ 10 ডিগ্রি। তাহলে দেখো sin 6 থিটা, এখানে 6 থিটা কত পেয়ে যাচ্ছি? 6 × 10 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি, যার মানটা তোমরা সবাই জানো √3/2। এরপর 2 অঙ্কে যাও। 2 অঙ্কে কি বলেছে? একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে kx² + 2x - 3 = 0। এই সমীকরণের একটি বীজ 2 হলে k এর মান কত? তা বলি সমীকরণের বীজগুলো কি? সমীকরণকে সিদ্ধ করে, স্যাটিসফাই করে। এই যে সমীকরণটা বাম দিকে যদি আমরা x এর জায়গায় 2 বসাই, যেহেতু একটা বীজ 2 বলা আছে তাহলে তার ভ্যালুটাও 0 আসবে। তাহলে কি লিখবো? যেহেতু সমীকরণের একটি বীজ 2, তাহলে পেয়ে যাব কি? x এর জায়গায় আমরা 2 বসাবো, যেখানে যেখানে x আছে সেখানে 2 বসাবো। তাহলে k × x² বলে 2² 2 × x বলতে 2 - 3 = 0, বা 2² বলতে 4 আর k গুণ করলে 4k, 2 আর 2 গুণ করলে 4, সেখান থেকে 3 গেলে 1, বা 4k = +1 থেকে পাবো -1, k = -1/4। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা ছিল তার একটি বীজ 2 হলে k এর মানটা আমরা পেয়ে যাচ্ছি -1/4। এবার আমরা 4 দাগের 3 অঙ্কটা দেখে নেব। কি রয়েছে? ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বৃত্তের উপরে একটা বিন্দু রয়েছে Q, সেই বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরে P একটি বিন্দু, এবং P বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক হচ্ছে PQ আর PR। তাহলে PQOR চতুর্ভুজের ক্ষেত্রফল কত? প্রথমে আমি ছবিটা আঁকবো, তারপর অঙ্কটা দিকে এগোবো। কি রয়েছে বেটা? ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, এবার বলেছে এর উপরে একটা বিন্দু রয়েছে Q, সেখান থেকে 13 সেন্টিমিটার দূরে একটি বিন্দু রয়েছে P, আর P থেকে আর একটা স্পর্শক হচ্ছে PR। জানতে চেয়েছে PQOR এই যে চতুর্ভুজটা তার ক্ষেত্রফল। প্রথমে কি করছি? প্রথমে ও আর পি বিন্দুদ্বয় যুক্ত করলাম, বিন্দুদ্বয় যুক্ত করা হলো। এবার দেখো তাহলে ওপি যোগ করে দিই। সুতরাং এই যে ওপর নিচে দুটো ত্রিভুজ রয়েছে সেই দুটো ত্রিভুজ কি হবে? পরস্পর সর্বসম হবে। অতএব ত্রিভুজ POQ সর্বসম ত্রিভুজ POR, অর্থাৎ দুটোই ক্ষেত্রফল সমান হবে।
আমরা যদি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারি তাকে 2 দিয়ে গুণ করলে সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। আবার দেখো, যেহেতু কোণ PQ সমান 90 ডিগ্রি, কেন বলো তো? PQ হচ্ছে বৃত্তের স্পর্শক আর QO হচ্ছে বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তারা পরস্পর লম্ব হয়, এটা তোমাদের উপপাদ্যে রয়েছে। তাহলে কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজটা কি হয়ে যাবে? উপরে যে ত্রিভুজ PQO একটি সমকোণী ত্রিভুজ। এবার আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি যে অতএব ত্রিভুজ PQO এর ক্ষেত্রফল সমান কি? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। তার সমকোণ সংলগ্ন কি রয়েছে? ও কিউ বলতে বৃত্তের ব্যাসার্ধ 5, 13 ইন্টু 5 বর্গ সেমি, 13 5 65/2। এবার আসছি, দুটো ত্রিভুজকে মিলে কিন্তু চতুর্ভুজ, অতএব চতুর্ভুজ PQOR এর ক্ষেত্রফল কি হবে? যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়েছি তার ডবল, অর্থাৎ 2 গুণ, 65/2 ইন্টু 2 বর্গ সেমি, 2 2 ওপর নিচে কাটাকুটি হলে 65 বর্গ সেমি। এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 4 অঙ্কে যাব। 4 অঙ্কে কি বলেছে? রয়েছে একটি শঙ্কু, একটি অর্ধগোলক এবং একটি চোঙ, তাদের প্রত্যেকের আয়তন সমান, ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতাও সমান। তাহলে V1/1 সমান V2/2 সমান V3/3 দেখাতে হবে। তা প্রথমে ধরি প্রতিটির ব্যাসার্ধ R একক এবং উচ্চতা H একক। প্রথমে কি রয়েছে? V1 বলতে শঙ্কু, তাহলে বলো V1 মানে শঙ্কুর আয়তন কি হয়? 1/3 পাই r² h হলো। V2 সমান কি রয়েছে? অর্ধগোলক, গোলকের অর্ধেক, ছবিটা এখানে আঁকি, এটা গোলক রয়েছে, অর্ধগোলক। তা আমরা কি জানি? সম্পূর্ণ গোলক হলে আয়তন হয় 4/3 পাই r কিউব, যেহেতু অর্ধগোলক তাই হবে 2/3 পাই r কিউব। এটা একটু ভেঙে লিখব, 2/3 পাই r²। আচ্ছা দেখো, এই যদি রিপ্লেস করতে চাই, এটাই হচ্ছে অর্ধগোলকের উচ্চতা, আবার অর্ধগোলকের ব্যাসার্ধ, তাহলে তার মানে আমরা পাচ্ছি r = h। তাহলে আর একটা যে r আছে তার পরিবর্তে আমরা h লিখব। r কিউব বলতে কি? r² ইন্টু r² লিখলাম, আর r এর পরিবর্তে h আমরা লিখে দিয়েছি। তাহলে বলো V2/2 সমান কি হবে? একে যদি 2 দিয়ে ভাগ করি, 2/3 পাই r² h/2 সমান আসছে দেখো পাই r² h/3। এবার V3 নির্ণয় করব। V3 মানে কি দেওয়া আছে? V3 হচ্ছে চোঙের আয়তন। চোঙের আয়তন আমরা কি জানি? পাই r² h। তাহলে V3 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কি পাবো? V3/3 সমান হচ্ছে পাই r² h/3। তাহলে দেখো V1/1, তা V1 কে 1 দিয়ে ভাগ করা মানে কি? তা যাই আছে তাই থাকবে। এটা আসছে কি? যদি 1 লিখি 1/3 পাই r² h। V2/2 হচ্ছে 1/3 পাই r² h। আবার V3 চলে আসছে 1/3 পাই r²h। সরি, ভুল বললাম, যে V1/1 সমান পাই r² h/3, V2/2 সমান পাই r² h/3, আর V3/3 সমান এটাও পেয়ে যাচ্ছি পাই r² h/3। তাহলে তিনটে ডান দিক সমান, তাহলে বাম দিকগুলো সমান হলে কি লিখবো? অতএব V1/1 সমান V2/2 সমান V3/3। এটা প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্ক রয়েছে 5 অঙ্ক। 5 অঙ্কে কি বলেছে? A ও B এর মূলধনের অনুপাত 10:9, লাভের অনুপাত হচ্ছে 2:1। এর মূলধন 9 মাস খাটলে B এর মূলধন কত মাস খেটেছে? তা প্রথমে দেখো, ধরি A এর মূলধন 10 টাকা আর B এর মূলধন 9 টাকা, এভাবে ধরতে পারি তো? 10:9 আছে, তাই একটা 10 টাকা ধরছি আর একটা 9 টাকা। এর মূলধন 9 মাস খাটলে B এর মূলধন কত মাস কেটেছে? ধরি B এর মূলধন x মাস কেটেছে, তাহলে
তাহলে মূলধনের অনুপাত কী হবে? দেখো এর টাকাটা কতদিন কেটেছে? 9 মাস। যদি 10 টাকা হয় মূলধন, তাহলে 9 মাস খাটলে 10 × 9 টাকা ইস টু বি এর মূলধন দেখো রয়েছে কত? 9 টাকা আমরা ধরে নিয়েছি। এক্স মাস খাটলে কী হবে? টোটাল টাকা হচ্ছে 9 × x। তাহলে আমরা কী পেয়ে গেলাম? মূলধনের অনুপাত। সেটা কার সঙ্গে সমান হবে? অবশ্যই লাভের অনুপাতের সঙ্গে সমান হবে। লাভের অনুপাতটা কত হয়েছে? 2:1। যেহেতু এখানে এক্সট্রা কন্ডিশন নেই, তার মানে যে অনুপাতে মূলধন দিয়েছে সেই অনুপাতে লাভটা বন্টন হবে। তার মানে কী পেয়ে যাচ্ছি দেখো, 10 × 9 90/9x সমান 2/1। 9 × 10 90, কোনাকুনি গুণ করলে 2x = 10 একে 10 বা x = 10/2 সমান 5। তার মানে কী পেয়ে গেলাম? বিয়ের মূলধনটা কত মাস খেটেছে বেটা? বিয়ের মূলধনটা 5 মাস খেটেছে। এবার আমরা 4 দাগের 6 অঙ্কটা দেখে নেব। কি বলেছে? একটি ঘড়ির ঘন্টায় কাটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তা বৃত্তীয় মান। দেখো একটা ঘড়ির ঘন্টায় কাটা যদি সম্পূর্ণ ঘুরে আসে তাহলে কত ঘন্টা হয়? 12 ঘন্টা হয়। এবং সেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? পুরো বৃত্ত, সুতরাং 360 ডিগ্রি। আমি যদি একটু ডিটেলসে লিখি যে ঘড়ির ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবর্তন করে কত? 360 ডিগ্রি সম্পূর্ণ বৃত্ত। অতএব ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় উৎপন্ন করবে 360/12 সমান 30 ডিগ্রি। এর বৃত্তীয় মান অর্থাৎ রেডিয়ানে নিয়ে যেতে হবে। তার মানে কী করবো? এটাই গুণ করব π/180 দিয়ে, তখন এটা হয়ে যাবে কি? রেডিয়ান। তাহলে দেখো একটা জিরো ক্যান্সেল হচ্ছে, 3 × 6 = 18, π/6 রেডিয়ান। এটাই হচ্ছে উত্তর। এবার 7 দাগে যে অঙ্কটা রয়েছে মান নির্ণয়ের অঙ্ক, কি রয়েছে? x + 2/y সমান 4/3, আর আছে কি y + 1/x সমান 9/2। জানতে চেয়েছে x³ y³ + 8/x³ y³। যেটা জানতে চেয়েছে সেটা আগে দেখো ভালো করে। এটা যদি আমরা কিউবের ফরম্যাটে লিখি কি আসবে? xy এর হোল কিউব আর আসবে 2/xy এর হোল কিউব। তাহলে আমাদের আগে ভাগে নির্ণয় করতে হবে xy আর 2/xy এদের প্লাস একটা সম্পর্কে মান। দেখো এখানে কি করে পাবো? প্রথমে এটা পাওয়ার জন্য দুটো সমীকরণে বাম দিকের সঙ্গে বাম দিক গুণ করবো আর ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করবো। অর্থাৎ কি পেয়ে যাব? x + 2/y * y + 1/x, এদিকে 4/3 * 9/2। কী করলাম? সমীকরণে বাম দিকের সঙ্গে বাম দিক গুণ করলাম আর ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করলাম। তার মানে কী পেয়ে যাচ্ছি? এবার দেখো x এর সঙ্গে y গুণ করলে xy, আবার x এর সঙ্গে 1/x গুণ করলে x ক্যান্সেল হলে 1 পড়ে থাকবে, 2/y এর সঙ্গে y গুণ করলে y ক্যান্সেল হলে 2 পড়ে থাকবে, আর 2/y এর সঙ্গে যদি 1/x গুণ করি কি আসবে? 2/xy। আর এদিকে দেখো 3 × 3 = 9, 2 × 2 = 4, অর্থাৎ 3 × 2 = 6। তার মানে কি পাচ্ছি? xy + 2/xy সমান 2 আর 1 যোগ করলে 3, 3 যদি 6 থেকে বাদ দিই চলে আসছে 3। এবার এটাকে আমরা সূত্রে ভাঙবো। কি আসে? a³ + b³ এর সূত্র। দেখো এটা চলে আসছে a + b হোল কিউব - 3ab * a + b। এটাই তো আমাদের সূত্র। আর মানগুলো বসিয়ে দাও। এটা মানে আমরা পেয়েছি 3, তার মানে 3a³ - 3 × xy ক্যান্সেল হবে 2, আর এটা মান হচ্ছে 3। 3a³ বলতে 27, আর কি আছে? 3 × 3 = 9, 2 = 18, 27 থেকে 18 বাদ গেলে 9। তাহলে 4 দাগের 7 প্রশ্নের সঠিক উত্তর কত হলো? 9। এবার আমরা 8 অঙ্কে যাব। 4 দাগে 8 অঙ্কে কি বলেছে? একটা ছবি রয়েছে, সেই ছবি দেখো কীরকম রয়েছে। এই একটা ত্রিভুজ, নাম রয়েছে ABC আর D। কি আছে? এ কোণটা সমকোণ, BD বলছে 5x, আর কি আছে? CD হচ্ছে 20x। তাহলে কার মান জানতে চেয়েছে? AD এর দৈর্ঘ্য কত? AD এর মান জানতে চেয়েছে।
আচ্ছা, যেহেতু ত্রিভুজ এ বি সি এর কোণ এ সমান 90 ডিগ্রি, তার মানে এক্ষেত্রে আমরা কোনটা ইউজ করবো বলো তো? যে তোমাদের যে একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর আমরা একটা লম্ব অঙ্কন করেছি, এটি লম্ব বলা আছে। তাহলে আমরা কি জানি যে দুটি ত্রিভুজ যে পাবো পাশাপাশি, সেই দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ। সেখান থেকে আমরা একটা সম্পর্ক জানি যে ত্রিভুজ এবিসি এর এ কোণটা 90 ডিগ্রি এবং এডি লম্ব বিসি। সুতরাং ত্রিভুজ এবিডি সদৃশ কার সঙ্গে? ত্রিভুজ এডিসির সঙ্গে। যে দুটো পাশাপাশি ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে তারা পরস্পর সদৃশ হয়। কেন? তোমাদের উপপাদ্যে রয়েছে যে একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, এই যে অতিভুজ রয়েছে বিসি, তার উপর লম্ব অঙ্কন করেছি, পাশাপাশি যে দুটো ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে তারা পরস্পর সদৃশ। এবং সেখান থেকে আমরা একটা সম্পর্ক পাই কি? অতএব এডি স্কোয়ার ডি থেকে একবার বিতে যাব ডিবি, আর ডি থেকে একবার সিতে যাব ডিসি। তাহলে ডিবি বা বিডি মান রয়েছে কত? 5x ইন্টু ডিসি রয়েছে 20x, 20 5 100 x স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 10x এর হোল স্কোয়ার। তাহলে এডি সমান আমরা কত পেয়ে যাচ্ছি? 10x। ঠিক আছে, এটাই উত্তর। এবার আমরা 4 দাগের 9 অঙ্কটা দেখে নেব। কি রয়েছে? 4√6 সেন্টিমিটার দৈর্ঘ্য, 2√6 সেন্টিমিটার প্রস্থ এবং 2√6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনকের সব থেকে বড় মাপের দুটি ঘনক বার করলে প্রতিটি ঘনকের আয়তন কত হবে? তা দেখো, আগে আমি যে আয়তঘনটা রয়েছে তার আয়তনটা বার করে নিচ্ছি। আয়তঘনকের আয়তন সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য রয়েছে 4√6, প্রস্থ রয়েছে 2√6 আর উচ্চতা 2√6 ঘন সেমি। গুণ করলে কত আসে? সংখ্যাগুলো গুণ করলে দেখো, প্রথমে 4 2 8 2 16, আর √6 গুণ করলে 6, 16 6 96 আর একটা √6 হলো। এবার কি বলেছে? এটাকে গলিয়ে এর থেকে সব থেকে বড় মাপের যে দুটি ঘনক পাবো তাদের প্রত্যেকটি আয়তন, দুটি ঘনক পাবে, তার মানে সমান দুভাগে ভাগ করব, অর্থাৎ প্রতিটি ঘনকের আয়তন হয়ে যাবে 96√6/2 ঘন সেমি। 2 দিয়ে কাটাকুটি করলে 2 4 8 2 8 16, অর্থাৎ 48 ইন্টু √6 ঘন সেন্টিমিটার হচ্ছে প্রতিটি ঘনকের আয়তন। এবার 10 অঙ্কে যাব। 10 অঙ্কটা কমন, অনেকবার করানো হয়েছে। কি বলেছে? একটি মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ মানে কি বলেছি? সুদ আর আসল কিন্তু সমান। তা ধরে নিচ্ছি, ধরি পি টাকা 6.14% বার্ষিক সরল সুদের হারে দ্বিগুণ হবে। তার মানে এটা কি পেয়ে যাব? সুদটা হচ্ছে আসলের সঙ্গে সমান। তাহলে সুদ কি জানি? পি টি বলতে, আচ্ছা এখানে কত বছর বলেছে সেটা কিন্তু লেখা হয়নি, কত বছরে। তা ধরে নিচ্ছি সুদের হারে টি বছরে, পি টি ইন্টু সুদের হার আছে 6.14 ভাঙলে কি হবে? 6 4 24 25/4, আর নিচে একটা 100 সূত্র অনুযায়ী সমান। এটা সুদ পেলাম কার সঙ্গে সমান? আসলের সঙ্গে সমান। তাহলে দুই দিক থেকে পি পি ক্যান্সেল হবে, 25 4 100। তো টি সমান 4 ইন্টু 4 সমান 16, অর্থাৎ 16 বছরে হচ্ছে মূলধনটা 6.14% সরল সুদের হারে দ্বিগুণ হবে। এরপর আমরা 11 অঙ্কে যাব। 11 অঙ্কে কি বলেছে? 11 অঙ্কে বলেছে √13 + √7 এর করণী নিরসক দুটি উৎপাদক। দুটি উৎপাদক কেমন হবে? প্রথম হচ্ছে √13 - √7 নিতে পারি, আর একটা কি করতে পারি? আর একটা যে রুট আছে তার চিহ্ন চেঞ্জ করবো, অর্থাৎ -√13 আর +√7, যে কোনো একটা সাইন আমরা চেঞ্জ করবো। রুটে একটা চেঞ্জ করলে অপরটা আনচেঞ্জ, মানে একই রকম থাকবে। √13 - √7, আর √7টাকে একই রেখেছি, √13 এর আগে চিহ্নটাকে আমি চেঞ্জ করেছি। এবার আমরা লাস্ট অঙ্কে, এই পর্বের শেষ অঙ্ক 4 দাগে 12 অঙ্ক বলেছে x1 x2 x3 এরকম চলতে চলতে xn এদের গড় হচ্ছে
এক্স বার, তাহলে এ স্কোয়ার এক্স ওয়ান এ স্কোয়ার এক্স টু ডট ডট এ স্কোয়ার এক্স এন এর গড় কত? প্রথমে যেটা দেওয়া আছে, যেহেতু এক্স ওয়ান এক্স টু এইভাবে এক্স এন এর গড় এ দেওয়া আছে, যেহেতু না এক্স বার দেওয়া আছে, তাহলে গড় সমান আমরা কি জানি, সংখ্যাগুলো প্রথমে যোগ করব, এক্স ওয়ান থেকে শুরু করে এক্স এনে গিয়ে শেষ হবে কটা সংখ্যা, এনটা সংখ্যা, এক থেকে শুরু এনে গিয়ে শেষ সমান এক্স বার হলো। জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে এ স্কোয়ার এক্স ওয়ান এ স্কোয়ার এক্স টু এভাবে এ স্কোয়ার এক্স এন এর গড়। প্রথমে একই রকম করবো, সবগুলোকে যোগ করব, এ স্কোয়ার এক্স ওয়ান এ স্কোয়ার এক্স টু এইভাবে চলতে চলতে শেষ হবে এ স্কোয়ার এক্স এন এ বাই সংখ্যাগুলো কত রয়েছে এনটা। ওপর থেকে আমি যদি এ স্কোয়ার কমন নিয়ে নিই, কি পড়ে থাকছে এক্স ওয়ান প্লাস এক্স টু শেষ হচ্ছে এক্স এন এ বাই এন সমান, দেখো কি পাবো, এ স্কোয়ার ইন্টু এই ভ্যালুটা কোথা থেকে পাচ্ছি দেখো, এক থেকে, এরা মান দেওয়া আছে যে এক্স ওয়ান থেকে এক্স এন যোগ বাই এন সমান এক্স বার ইউজিং ওয়ান, তাহলে কি পেয়ে যাচ্ছি এ স্কোয়ার এক্স বার। তা এখানে আজকের যে পর্বটা ছিল তার শেষ অঙ্ক। তা যারা হচ্ছে এই চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে, যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয় অবশ্যই হচ্ছে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত হয়ে যাও, কেননা এই প্ল্যাটফর্ম থেকে যাবতীয় যা কন্টেন্টগুলো তোমরা পাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে। তাই যদি হেল্পফুল হয় অবশ্যই পাশে থাকতে পারো। আর প্রিপারেশানটা তোমাদের খুব ভালো চলছে আমি ধরে নেব, সমস্ত বিষয়গুলি যতটা যা পারো রিভাইজড করে নাও। আর আমি অঙ্কের যে লং কোশ্চেনগুলো রয়েছে শর্ট কোশ্চেনের পাশাপাশি তোমাদের স্কুল 1 নম্বর স্কুল থেকে শুরু করে এক একটা টপিক, প্রথমে হয়তো ত্রিকোণমিতি বা তারপর পরিমিতি এইরকম ধরে তোমাদের লং কোশ্চেনগুলো অঙ্কগুলো আমি সলিউশন আনবো, তা নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ নেই। যে অঙ্কগুলো ভাবছো যে বইয়ের বাইরে বা একটু কঠিন অঙ্ক, তা তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমার সুবিধে হবে যে কোন অঙ্কগুলো দিয়ে আমি তোমাদের ক্লাসটা দিতে পারবো। তা আশা করি ভিডিওগুলি তোমাদের কাছে খুব হেল্পফুল হয়ে উঠছে, তোমাদের অনেক কমেন্ট বক্সে কমেন্ট থেকে সেটা উৎসাহ পাচ্ছি, আরও বেশি বেশি কমেন্ট করো তাহলে উৎসাহটা বেশি পাবো এবং তোমাদের ক্লাস দিতে আরও ভালো লাগবে। তো বেশি বকবো না আজকে, তা চলো আজকে এখানে পর্বটা আমি শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।